আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আজকে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের দ্বিতীয় ক্লাসে। আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে আমাদের ডাইমেনশনাল হোমোজেনিটি বা মাত্রার সমতা নিয়ে। এটা হচ্ছে মাত্রার সমতা। মাত্রার সমতা বলতে কোথাকার মাত্রার সমতা এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে মাত্রার সমতা কই ব্যবহার করা হয়। সাধারণত সমীকরণের ক্ষেত্রে মাত্রার সমতা ব্যবহার করা হয়। যেমন আমাদের ছোটবেলায় একটা সমীকরণ ছিল ভি ইজ ইকুয়ালস টু আমাদের ইউ প্লাস এটি। আমরা যদি এই সমীকরণের মাত্রাগুলো দেখতে চাই, আমাদের ভি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স, আমাদের ইউ এর মাত্রাও হচ্ছে এল টি ইনভার্স, এবং আমাদের এ এবং টি এর মাত্রা হচ্ছে যথাক্রমে এল টি ইনভার্স টু এবং টি এর মাত্রা হচ্ছে আমাদের টি, এবং এই দুটো গুণ করে আসে আমাদের এল টি ইনভার্স। অর্থাৎ আমাদের একটা সমীকরণ যদি সঠিক হয় তার সবগুলো পদের মাত্রা অবশ্যই সমান হবে এবং বাম পক্ষ এবং ডান পক্ষ মাত্রার দিক দিয়ে অবশ্যই সমান হবে। তো যাই হোক, আমাদের এটাই হচ্ছে মাত্রার সমতা। এই মাত্রার সমতার পর আমরা আলোচনা করতে চাই আমাদের মাত্রাহীন গ্রুপ বা ডাইমেনশনলেস গ্রুপ সম্পর্কে। ডাইমেনশনলেস গ্রুপ অ্যাকচুয়ালি মাত্রাহীন গ্রুপ বলতে কি বোঝায় বা ডাইমেনশনলেস গ্রুপ বলতে কি বোঝায়, সাধারণত যেই গ্রুপগুলোর কোনো ধরনের মাত্রা নেই তাদেরকে ডাইমেনশনলেস গ্রুপ বলা যেতে পারে। যেমন আমরা ছোটবেলায় পড়েছি বিকৃতি বা স্ট্রেইন। বিকৃতি ব্র্যাকেটে আমরা লিখতে পারি স্ট্রেইন, তারপর আমরা লিখতে পারি রেনল্ডস নাম্বার। আচ্ছা, আমার বানানটা ঠিক জানা নেই, আমি বাংলায় লিখে দিই রেনল্ড এর ধ্রুবক। তারপর এছাড়া আরো অনেক কিছুই হতে পারে, যেমন আমাদের এই রেনল্ডের ধ্রুবক হচ্ছে এই একটা, যদি নল দিয়ে, আর এটা কি হয়ে গেল, এটা তো চতুর্ভুজাকার নল হলো। আমরা যদি একটা নল দিয়ে কিছুটা পানি প্রবাহিত বা অন্য কোনো লিকুইড প্রবাহিত হয়, সাপোজ আমাদের লিকুইড প্রবাহিত হচ্ছে একটা নলের ভিতর দিয়ে, আমাদের এই লিকুইডের বেগ হচ্ছে ভি, এর ঘনত্ব হচ্ছে রো, এবং সান্দ্রতা হচ্ছে আমাদের মিউ, এবং এই নলটির বেস বা ডায়ামিটার হচ্ছে আমাদের ডি। সেক্ষেত্রে আমাদের রেনল্ড সংখ্যাটা আমার যতদূর মনে পড়তেছে এটা হচ্ছে এই আমাদের ডি ডি ভি এবং ডিভি রো ডিভাইডেড বাই মিউ। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটি ডাইমেনশনলেস গ্রুপ। এখানে আমাদের ডি এর ডাইমেনশন হচ্ছে এই মিটার, সরি, ডি এর ডাইমেনশন হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি লেংথ, তারপর ভি এর ডাইমেনশন হচ্ছে আমাদের এল টি ইনভার্স, এবং রো এর ডাইমেনশন হচ্ছে এম এল এম এল থ্রি ইনভার্স, এবং আমাদের এই মিউ এর ডাইমেনশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এই টি ইনভার্স, এখানে টি ইনভার্স আসবে একটা, আর তারপর হবে আমাদের এল ইনভার্স আর এম, এটা হবে আমাদের এম এল ইনভার্স টি ইনভার্স। এটা হচ্ছে আমাদের সান্দ্রতা বা ভিসকোসিটি। যাই হোক, তো আমরা এই সাধারণ দুটি কনসেপ্ট দিয়ে অ্যাকচুয়ালি আমাদের এই ডাইমেনশনলেস গ্রুপগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলোর কোনো অ্যাকচুয়ালি একক থাকে না। কারণ হচ্ছে আমাদের এগুলো দুটি মানে এককগুলো কাটাকাটি হয়ে যায় অনুপাতের ভিতরে, তাই আমাদের এগুলো হচ্ছে আমাদের ডাইমেনশনলেস গ্রুপ। তো আমাদের এই ডাইমেনশনলেস গ্রুপের আরও কিছু আমাদের ডাইমেনশনলেস গ্রুপ হতে পারে, যেমন আমাদের বিভিন্ন ফাংশনের ইনপুট, যেমন ই টু দি পাওয়ার এক্স। আমাদের এই এক্সটা কখনোই একটা একক বিশিষ্ট কোনো রাশি হতে পারবে না, যেমন ই টু দি পাওয়ার 5 মিটার, এটা কখনো হতে পারে না। তারপর সাইন ওয়াই, এখানে আমাদের সাইন ওয়াই এর ওয়াইটা অবশ্যই ডাইমেনশনলেস হতে হবে। এল এন জেড, এখানে আমাদের জেডটা অবশ্যই ডাইমেনশনলেস হতে হবে। এভাবে বিভিন্ন ফাংশনের এই ইনপুটগুলো আমাদের সাধারণত ডাইমেনশনলেস হতে পারে, আমাদের ম্যাথমেটিক্যাল ফাংশনের ইনপুটগুলো। তো আমরা এই ডাইমেনশনাল হোমোজেনিটি এবং এই ডাইমেনশনলেস গ্রুপ এগুলো ব্যবহার করে বেশ কিছু সমস্যা সমাধান করতে পারি। যেমন আমাদের এই নিচের সমীকরণটি আমরা দেখি, কনসিডার দ্য ইকুয়েশন
আমাদের সমীকরণটি হচ্ছে এখানে এই ডি ফিট, ডি হচ্ছে আমাদের ডিস্টেন্স, এটা সাপোজ আমাদের ফিটে দেওয়া আছে। এটা যদি আমরা 3t সেকেন্ডে আমাদের সময় -4 দেওয়া থাকে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, এটা অ্যাকচুয়ালি আমাদের এই যে ফেল্ডার রুশোর বইয়ের একটা উদাহরণ। এটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে আমাদের ইফ দ্য ইকুয়েশন ইজ ভ্যালিড, if the equation is valid, then what are the dimensions of 3 and 4? তো আমরা যদি এই প্রথম প্রশ্নটার উত্তর করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে কি, আমাদের বাম পক্ষে ডাইমেনশন দেওয়া আছে, ডি এর ডাইমেনশন হচ্ছে আমাদের এল, এবং 3t এর ডাইমেনশনও আমাদের অ্যাকচুয়ালি এল, এল হতে হবে। যেহেতু টি এর ডাইমেনশন হচ্ছে আমাদের টি, সুতরাং আমাদের এল করার জন্য আমাদের 3t এর ডাইমেনশন হবে এল টি ইনভার্স। দ্বিতীয়ত আমাদের এই 4 এর ডাইমেনশনও আমাদের একই রকম কারণে আমাদের এল হবে সমীকরণটি সঠিক হওয়ার জন্য। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে একই রকম প্রশ্ন, জাস্ট ডাইমেনশনের বদলে ইউনিট চাওয়া হয়েছে। তো আমরা এটা ডুপ্লিকেট করে নিচে লিখে দিই। আমাদের ইকুয়েশনটা যদি ভ্যালিড হয়ে থাকে, এই যে উপরে ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে আমাদের এই যে ডাইমেনশনের বদলে এখানে চাওয়া হয়েছে ইউনিটস। ইউনিটস অফ 3 and 4। তো আমাদের 3 and 4 এর ইউনিটস যদি আমরা নির্ণয় করতে চাই, যেহেতু আমাদের এই ডি এর ডাইমেনশন হচ্ছে আমাদের, আচ্ছা এভাবে এটা এটা এত বড় করার কিছু না, এটা ছোটভাবেই করে দেওয়া যেতে পারে। আমাদের ডি এর ইউনিট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফিট, সুতরাং আমাদের 3t এর টোটাল ইউনিটে অবশ্যই ফিট হবে। আর টি যেহেতু আমাদের সেকেন্ড ইউনিট, তাইলে আমাদের ফিট হওয়ার জন্য আমাদের এখানে লাগবে ফিট পার সেকেন্ড, আর 4 এর ইউনিটটাও আমাদের হবে ফিট। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা অ্যাকচুয়ালি পরের অংশে যাই। আমাদের পরের অংশ, আমি ইকুয়েশনটা একটা ডুপ্লিকেট করে নিচে নামিয়ে নিই। আমাদের 3 নাম্বার প্রশ্নটা যেটা আছে সেটা হইতেছে যে এখানে এমন একটা সমীকরণ ডিরাইভ করতে বলছে, ডিরাইভ এন ইকুয়েশন, ডিরাইভ অ্যান ইকুয়েশন ফর ডিস্টেন্স ইন মিটার অ্যান্ড টাইম ইন মিনিটস। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইকুয়েশনটা ডিস্টেন্স ইন মিটার এবং টাইম ইন মিনিটে চাওয়া হয়েছে, যেখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে ডিস্টেন্সটা হচ্ছে ফিটে, আমাদের টাইমটা দেওয়া আছে সেকেন্ডের ফাংশন হিসেবে। তো আমরা যদি এটাকে সলিউশন করতে চাই, আমাদের সলিউশনটা হবে এরকম। আমাদের ডিস্টেন্স ইন মিটার, এটা ইজ ইকুয়ালস টু আমাদের আসবে, আচ্ছা আমরা এর আগের অংশে পেয়েছিলাম 3 এর একক ছিল আমাদের 3 ফিট পার সেকেন্ড, আর এখানে আমাদের অ্যাকচুয়ালি ছিল টাইম ইন সেকেন্ড ছিল, তো আমাদের টাইম ইন মিনিট করতে হবে -4। তো আমরা, আচ্ছা 4 এর এককটা ছিল আমাদের ফিট। তো আমরা যদি আগের মতো করে করতে চাই, আমাদের এটাকে জাস্ট চেঞ্জ করে দিতে হবে, 3 ফিট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড। অতঃপর আমরা প্রথমে ফিটকে মিটারে নিতে চাই, আমাদের নিচে আমাদের ফিটটা আনতে হবে কাটাকাটি করার জন্য, আমাদের উপরে থাকবে মিটার, আমাদের 1 মিটার, এটা ইকুয়ালস টু 3.28 ফিট, 2808, বাট 28 পর্যন্ত লিখলেই সাধারণত ম্যাথ মিলে যায়। আর আমরা যদি সেকেন্ডটা কাটাকাটি করতে চাই, আমাদের উপরে সেকেন্ড আনতে হবে আর নিচে আনতে হবে মিনিট, 1 মিনিট, এটা ইকুয়ালস টু আমাদের 60 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের টাইমস ইন মিনিটে। আর তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের -4 ফিট। 4 ফিটকে এটা আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি 4 ডিভাইডেড বাই 3.28 মিটার। অ্যাকচুয়ালি আমাদের এই 1 মিটার ইকুয়ালস টু আমাদের 3.28 ফিট, তো তাই এটা এভাবে লেখা যায়। তো আমরা যদি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে চাই, আমাদের এখানে আসবে 3 × 60 ডিভাইডেড বাই 3.28 টি মিনিট -4 ডিভাইডেড বাই 3.28 মিটার। এটা যদি আমরা লিখি, এখানে অ্যাকচুয়ালি আসবে 54 দশমিক একটা সামথিং নাম্বার আসতেছে। এটাকে আমরা একটু সংক্ষিপ্ত করার জন্য 55টি
মিটার, সরি এখানে মিনিট, আর মাইনাস এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 4/3.28। আচ্ছা, এখানে আমাদের এই অংশের এমটা মুছে দিলেও চলে, কারণ এই লাইনে আমরা কোনো একক লিখিনি। তো আমাদের এভাবে আমরা এটাকে করতে পারি। আচ্ছা, 4.38 এটার মান হচ্ছে আমাদের 1.22। আমি এটা এখনো ঠিক করি নাই কেন, এটা হচ্ছে আমাদের 1.22। এই ডাটাটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটর থেকে আমাদেরকে বুঝে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা সমীকরণ সঠিক হওয়া বা না হওয়া সংক্রান্ত বিষয়। তো এরপর আমরা আরেকটি প্রবলেম দেখতে পারি এই সংক্রান্ত। সাপোজ আমাদের একটি সমীকরণ দেওয়া আছে, কে মোল পার সেন্টিমিটার কিউব ডট সেকেন্ড, এটা ইকুয়ালস টু আমাদের 1.2 ইন্টু 10⁵ e⁻20,000 ডিভাইডেড বাই, সরি এখানে মাইনাস আছে একটা, 20,000 ডিভাইডেড বাই 1.987t। আমাদের বলা আছে যে এই 20,000 এটার ইউনিট হচ্ছে ইউনিট ইজ এখানে হইতেছে আমাদের ক্যালোরি পার মোল, এবং আমাদের টি এর ইউনিট হচ্ছে আমাদের কেলভিন। তো আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই 1.987 আমাদের এই 1.987 এবং 1.2 ইন্টু 10⁵ এদের ইউনিট কি, এদের ইউনিটগুলো কি অ্যাকচুয়ালি। তো আমাদের ইউনিটগুলো নির্ণয় করতে হবে। প্রথমত আমরা জানি যে আমাদের এর পাওয়ারে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ডাইমেনশনলেস হয়ে যায়। তো আমাদের এখানে এই এর পাওয়ারে যেটা আছে -20,000 বাই 1.987, 20,000 ইউনিটটা ছিল আমাদের এই ক্যালোরি পার মোল, আর সরি এই 1.987 ইউনিটটা আমাদের আমরা এখনই লিখছি না, আমাদের টি এর ইউনিটটা হচ্ছে কেলভিন। সব কিছু আমরা 1 দিয়ে দিই। তো আমরা যদি অ্যাকচুয়ালি কাটাকাটি করতে চাই আমাদের কেলভিনেরটা ইনভার্স রাখতে হবে, আর উপরে ক্যালোরি পার মোলটাও আমাদের নিচে লিখে দিতে হবে। তাহলে আমাদের এটাই হবে অ্যাকচুয়ালি আমাদের প্রাপ্ত ইউনিট, এটাই হচ্ছে আমাদের সঠিক ইউনিট, যেটার কারণে আমাদের এই যে এটা সঠিকভাবে হবে। তো অতঃপর আমাদের পরবর্তী অংশে যে আলাপটা আসে এখানে হচ্ছে আমাদের এটা এই আমরা 1.987 ইউনিট তো পেলাম, আর এই যে যেহেতু আমাদের এই বাইরে এটা একটা সংখ্যা আছে, এটা তো অ্যাকচুয়ালি যেই বিষয়টা হয় সেটা হইতেছে যে আমাদের এই 1.25, এটা হইতেছে আমাদের এই যে আমাদের যেহেতু বাম পক্ষের কে এটা মোল পার সেন্টিমিটার কিউব সেকেন্ডে আছে, তো আমাদের ডান পক্ষেও মোল পার সেন্টিমিটার কিউব সেকেন্ডে থাকতে হবে। সুতরাং এটা হচ্ছে 1.2 ইন্টু 10⁵ এর ইউনিটটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মোল পার সেন্টিমিটার কিউব সেকেন্ড। আশা করি আমরা এই জিনিসটাও ভালো মতো বুঝতে পেরেছি। তো আমরা অ্যাকচুয়ালি পরবর্তী অংশে যাই। আমাদের পরবর্তী অংশে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এটা তো গেল, এরপর আর কি বাকি আরও কিছু প্র্যাকটিস এটা থেকে করা যেতে পারে। তো এটা গেল, আমাদের পরবর্তী টপিকে আমরা যাই। সাইন্টিফিক নোটেশন হচ্ছে আমাদের পরবর্তী টপিক, সাইন্টিফিক নোটেশন। তো সাইন্টিফিক নোটেশন জিনিসটা কি, অ্যাকচুয়ালি এই যে এক্স ইন্টু 10⁻y এই আকারে যে লেখা হতো আমাদের, এটাই হচ্ছে সাইন্টিফিক নোটেশন। আমাদের এক্স এর মানটা অবশ্যই এই যে 1 বা তার সমান অথবা একের সমান অথবা তার থেকে বড়, আর 10-এর থেকে ছোট হতে হবে, এবং আমাদের y এর মানটা বিলংস টু আমাদের z হতে হবে। z হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এই জিনিসটা হচ্ছে আমাদের সাইন্টিফিক নোটেশন লেখার নিয়ম। এটা আমরা অ্যাকচুয়ালি সবাই জানি, যেমন 2.3 ইন্টু 10⁵, 3.8 ইন্টু 10⁻⁻9 এরকম প্রভৃতি সংখ্যা আমাদের হতেই পারে। এই আর কি আমাদের সাইন্টিফিক নোটেশন। তো সাইন্টিফিক নোটেশনের পর আমাদের আলোচনা আসে সিগনিফিক্যান্ট নাম্বারের। সিগনিফিক্যান্ট নাম্বার জিনিসটা কি? সিগনিফিক্যান্ট নাম্বার হচ্ছে
এটাকে গুরুত্বপূর্ণ সংখ্যা বলা তো ঠিক না, অ্যাকচুয়ালি বিভিন্ন আমরা যখন নাম্বারগুলো লিখি এক্ষেত্রে অনেক কোন ডিজিটগুলো আমাদের হিসাবের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের এফিসিয়েন্সি রাখতে কোন ডিজিটগুলো রাখাই যথেষ্ট, এগুলোই হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট নাম্বার। অ্যাকচুয়ালি আমরা যদি সহজ বাংলায় বলতে চাই, সহজ বাংলায় বলতে চাইলে অ্যাকচুয়ালি যেই অঙ্কগুলো ছাড়া আমাদের সংখ্যাটি লেখা যাবে না সেগুলোই হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার। খালি ব্যতিক্রম হচ্ছে, আচ্ছা আমি এখানে সাইডে বাংলা শর্টকাট ট্রিকটি লিখে দিই। শর্ট ট্রিকটি হচ্ছে আমাদের যে অঙ্কগুলো ছাড়া সংখ্যাটি লেখা সম্ভব না সেগুলো সবই সিগনিফিকেন্ট। তবে ব্যতিক্রম আছে একটা, আমাদের ব্যতিক্রমটা হচ্ছে দশমিক থাকলে সর্ব ডানে সব অঙ্কই সিগনিফিকেন্ট। তো আমাদের এখানে যদি আমরা এটা বুঝতে চাই, আমাদের এখানে 2300 আছে, এই 2300কে কিন্তু আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা এই শেষের 02টিকে অমিট করে দিয়ে অ্যাকচুয়ালি আমরা সংখ্যাটি ভালোভাবেই প্রকাশ করতে পারছি লিখে। একই রকমভাবে সাপোজ 24,800 24,800 সরি 2,40,800 এই সংখ্যাটিকেও যদি আমরা লিখতে চাই, আমরা শেষের দুইটি শূন্যকে অ্যাকচুয়ালি অমিট করে দিয়ে লেখা সম্ভব। এটা হচ্ছে 2.408 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটা। তো এখানে আমাদের প্রথম অঙ্কে আমাদের প্রথম সংখ্যায় আমাদের সিগনিফিকেন্ট সংখ্যা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 2টা, আর দ্বিতীয় সংখ্যায় আমাদের সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি 4টা। তো একই রকম ভাবে আমরা যদি একটা দশমিক যুক্ত সংখ্যা দেখতে চাই, সেটা হচ্ছে যে সাপোজ 2400 দশমিক দেওয়া আছে, এটাই আমাদের অ্যাকচুয়ালি সবগুলাই সিগনিফিকেন্ট নাম্বার ধরা হবে, কারণ আমাদের সর্বডানের সব অঙ্কই সিগনিফিকেন্ট নাম্বার। তো এখানে আমাদের 4টাই হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার, 4 সিগনিফিকেন্ট ফিগার। একই রকম ভাবে আমরা যদি সাপোজ 0.00350 0.0035 লিখতে চাই, এখানে এটাকে আমরা লিখতে পারবো 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার-3। এখানে আমাদের এই দুটো হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার। এবং আমাদের এখানে উল্লেখযোগ্য হচ্ছে 0.00350। সাপোজ এভাবে দেওয়া আছে, এক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু দশমিক আছে, যেহেতু দশমিক আছে আমাদের সর্বডানের শেষ অঙ্কটিও সিগনিফিকেন্ট নাম্বার হিসেবে গৃহীত হবে, অর্থাৎ আমাদের শেষের জিরোটিও লাগবে। এখানে আমাদের 3 সিগনিফিকেন্ট নাম্বার আছে। এবং একটা বিষয় সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এটা যদি আমরা সাইন্টিফিক নোটেশনে লিখি, এখানে আমাদের সাইন্টিফিক নোটেশনেও আমাদের 3 সিগনিফিকেন্ট নাম্বার রাখতে হবে। এটা হচ্ছে 3.50 ইন্টু 10 টু দি পাওয়ার-3। এই হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট নাম্বার সংক্রান্ত কনসেপ্ট। এভাবে করে আমরা যে কোনো সংখ্যা কত কত সিগনিফিকেন্ট নাম্বার আছে এগুলো অ্যাকচুয়ালি সহজেই বের করতে পারি। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তারপর আমাদের যে আলোচনাটা আসে, আমাদের সিগনিফিকেন্ট নাম্বারের কিছু রুল আমাদের বইয়ে দেওয়া আছে, যেমন নন জিরো ডিজিটস আর অলওয়েজ সিগনিফিকেন্ট, তারপর এনি জিরো ডিজিটস মানে অশূন্য সব ডিজিটই সবসময় সিগনিফিকেন্ট হবে। তারপর বলা আছে যে এনি জিরো ডিজিট বিটুইন টু সিগনিফিকেন্ট ডিজিট আর সিগনিফিকেন্ট, এটা হইতেছে বলা আছে মানে দুইটা সিগনিফিকেন্ট সংখ্যার ভিতরে আমাদের অন্য একটা সংখ্যা দেওয়া থাকলে সেটাও আমাদের সিগনিফিকেন্ট হবে। আর হইতেছে আমাদের এ ফাইনাল জিরো অর এ ট্রেলিং জিরো ইন দ্য ডেসিমাল পোর্শন অনলি আর সিগনিফিকেন্ট, অর্থাৎ ডান দিকে থাকা শূন্য শুধুমাত্র তখনই সিগনিফিকেন্ট হবে যখন আর কি অ্যাকচুয়ালি ওইটা দশমিক যুক্ত সংখ্যা হবে। এই আর কি আমাদের সিগনিফিকেন্ট নাম্বার বের করার নিয়ম। তো আমরা আজকে সিগনিফিকেন্ট নাম্বার অ্যাকচুয়ালি গুণের ক্ষেত্রে কিভাবে বের করব এটা অ্যাকচুয়ালি দেখে নিতে চাই। গুণ বা ভাগের ক্ষেত্রে যদি আমরা সিগনিফিকেন্ট নাম্বার লিখি, সেটা হচ্ছে সাপোজ 3.57 ইন্টু 4.286, এটাই কষ্ট আমাদের 15.301
0.02। এটা হচ্ছে আমাদের সাপোজ একটা গুণ। গুণের ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার হবে, গুণফলের সিগনিফিকেন্ট নাম্বারটা আমরা কতটা রাখবো? গুণফলের সিগনিফিকেন্ট নাম্বারটা আমরা রাখবো অ্যাকচুয়ালি এই গুণ যে সংখ্যাগুলোকে আমরা গুণ করেছি তাদের মধ্যে সবচেয়ে কম সংখ্যক সিগনিফিকেন্ট নাম্বার যেটা আছে তত সংখ্যক সিগনিফিকেন্ট নাম্বার রাখবো। এখানে আমাদের 3.5 মাত্র 3টা সিগনিফিকেন্ট নাম্বার আছে, তো আমরা উত্তরেও মাত্র 3টা সিগনিফিকেন্ট নাম্বার রাখবো। এটা হচ্ছে আমাদের 15.3। তো সিগনিফিকেন্ট নাম্বারের গুণ ভাগের সময় আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ভাগের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। যেমন আমাদের 5.2 ইন্টু 10⁻⁻4 এটা ইন্টু আমাদের 0.1635 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই 2.67, এটা ইকুয়ালস টু আমাদের আসবে 318.426966। তো আমাদের আমাদের এই গুণ ভাগের ক্ষেত্রে আমরা যেটা করব অ্যাকচুয়ালি, আমাদের এখানে সিগনিফিকেন্ট ফিগার আছে অ্যাকচুয়ালি 2টা, আমাদের এখানে সিগনিফিকেন্ট ফিগার আছে অ্যাকচুয়ালি 4টা, এবং এখানে আছে 3টা। তো আমাদের এখানে সর্বনিম্নটা হচ্ছে অ্যাকচুয়ালি এই 2টা সিগনিফিকেন্ট ফিগারই হচ্ছে সর্বনিম্ন। তো আমরা এই যে 308 এই যে 31, এটা অ্যাকচুয়ালি আমাদের সিগনিফিকেন্ট ফিগারটা চেঞ্জ করতে হবে। 31-এর জায়গায় এখানে আমাদের লিখতে হবে 32, যেহেতু আমাদের ওখানে ডান সাইডে 8 আছে, এবং 8কে আমরা 0 করে দিব। 318 থেকে আমাদের 320-এ রাউন্ডিং হয়ে যাবে। আশা করি আমরা এই জিনিসটাও বুঝতে পেরেছি। এভাবে আমরা গুণের সিগনিফিকেন্ট ফিগারটা অ্যাকচুয়ালি, গুণ এবং ভাগের সিগনিফিকেন্ট ফিগারটা অ্যাকচুয়ালি লিখতে পারি। তো আমাদের তো আমরা একটা জাস্ট নমুনা প্রবলেম দেখি, সেটা হচ্ছে আমাদের F ইজ ইকুয়ালস টু এম এ। সাপোজ এটা একটা উদাহরণ দেওয়া আছে, আমাদের 3.5 কেজি ভরের একটা বস্তুকে আমরা অ্যাকচুয়ালি 3.5 কেজি ভরের একটা বস্তুকে আমরা অ্যাকচুয়ালি 0.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিতে চাই। তো আমাদের এখানে ফলাফল আসবে হইতাছে 2.625 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে অ্যাকচুয়ালি নিউটন মানে আমাদের প্রযুক্ত ফোর্সের পরিমাণটা আসবে। বাট আমরা যদি এভাবেই রেখে দিই, এটা কি ঠিক থাকবে কি না? এটা অ্যাকচুয়ালি মানে আমাদের সিগনিফিকেন্ট নাম্বারের থিওরেম অনুযায়ী ঠিক থাকে না, কারণ আমাদের এই যে প্রশ্নে এখানে 3.5-এর সিগনিফিকেন্ট নাম্বার সংখ্যা অ্যাকচুয়ালি 2, এবং 0.75-এরও সিগনিফিকেন্ট নাম্বার সংখ্যা হচ্ছে আমাদের 2। বাট আমাদের উত্তরে সিগনিফিকেন্ট নাম্বার এসেছে 4টা, তো আমরা অ্যাকচুয়ালি 2টা রাখবো, আর বাকিগুলোকে অ্যাকচুয়ালি রাউন্ডিং করে দেবো। রাউন্ডিং করে দেওয়া হলে আমাদের যেটা আসবে এটা হচ্ছে আমাদের 2.6 নিউটন। আশা করি আমরা এই জিনিসটাও বুঝতে পেরেছি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের সিগনিফিকেন্ট নাম্বার অ্যাকচুয়ালি যত কম থাকবে, যেমন 2.6 এটাই সিগনিফিকেন্ট নাম্বার আছে আমাদের 2টা, আর 2.625 এটাই সিগনিফিকেন্ট নাম্বার আছে আমাদের অ্যাকচুয়ালি 4টা। তো আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে সিগনিফিকেন্ট নাম্বার বেশি থাকলে আমাদের অ্যাকচুয়ালি সূক্ষ্মতাটা বেশি হয়। তো আমাদের এই সূক্ষ্মতা বাড়ানোর জন্যই মূলত সিগনিফিকেন্ট নাম্বার আমরা বেশি দিতে পারি। বাট আমাদের বাস্তব জীবনে অনেক সময় অতি সূক্ষ্ম হিসাব আমাদের বাস্তবে কোনো কাজে লাগে না, বরং সেটা আমাদের নানান রকম সমস্যা বাড়াতেই কাজে লাগে। যেমন আমরা যদি একটা স্বর্ণের বার বানাইতে চাই, সেটা যদি আমাদের সাপোজ একটা নির্দিষ্ট অতি সূক্ষ্ম ওজনের হয়ে যায়, সেক্ষেত্রে সেটা বানাতে আমাদের বারবার মাপতে হবে, বারবার সময় নষ্ট করতে হবে, সেখানে আমাদের টাইম কস্টিং যাবে, এফিসিয়েন্সি নষ্ট হবে। তাই আমাদের সিগনিফিকেন্ট নাম্বারগুলো সাধারণত কম রেখে দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা আজকে এই পর্যন্তই রেখে দিই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।